জুতো জোড়াটা পরিষ্কার করে রাখবি। কি বললাম বুঝতে পেরেছিস? কেন পারবো না দিদিমণি? লেখাপড়া না শিখলেও এটুকু শিখেছি, মনিবের কথা অমান্য করতে নেই। তাই বলছি, দিন দিদিমণি দিন, চপ্পল জোড়াটা আমায় দিন। একটা কথা বলবো দিদিমণি, এই চপ্পল জোড়াটা হাতে নিয়েছি, এতে আমার লজ্জা মান অভিমান কিচ্ছু হচ্ছে না। কিন্তু দিদিমণি, এই চপ্পল জোড়াটা লজ্জা পাবে না তো, এই চপ্পল জোড়াটা হাত চলে যাবে না তো, কারণ শিক্ষিতা দিদিমণির চপ্পল জোড়া এক অশিক্ষিত হতবাক্য ছোট লোক চাকরের হাতে। কথা বাবু, নিত্যানন্দ অতি আনন্দে এই চপ্পল হাতে তুলে নিয়েছে। আমি তো ভেবেছিলাম আমার হাত থেকে এই চপ্পল জোড়াটা দিয়ে আপনি হয়তো দিদিমণির ভুল ভেবেছিলাম বাবু। আমার অনেক আগেই বোঝা উচিত ছিল চাকর করবে চাকরের কাজ আর মনিব করবে মনিবের কাজ। তবে দেখবে যে বাবু, সন্তান সে অন্ধ হয়ে আপনাকে না কোনোদিন দিদিমণির চপ্পল জোড়া পরিষ্কার করতে না হয়। ইংরেজি জানি না, লেখাপড়া শিখিনি তো, তবে আপনাদের মতো শিক্ষিত মানুষদের কাছে শিখেছি। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহ চালু করেছিলেন। তখনকার দিনে মনীষীরা অসহায় মহিলাদের কথা চিন্তা করেছিলেন। তবে আমার মনে হয় ওনারা যা করে গেছেন সব ভস্যে ঘি ঢেলে গেছে। তখনকার দিনে আপনার মতো 2-10টা মেয়ে যদি এখানে থাকতো, তাহলে ভুল সিদ্ধান্ত ওনারা কিছুতেই করতেন না। ড্যাডি, এই ইডিয়েট নিত্যানন্দ কি বলছে তুমি কিছুই শুনতে পাচ্ছ না? বলছি, এই চপ্পল জোড়াটা ব্যাগে ভরে জুতো জোড়াটা পরিষ্কার করে রাখো। তাই নিত্যানন্দ, কর্তাবাবু, কর্তাবাবু, না না না, এরপরেও তুমি বলবে এই চাকরটাকে কলকাতার বাড়িতে নিয়ে যাবে? বাবা না নিয়ে গেলেও আমি নিয়ে যাবো নিত্যানন্দ দাকে কলকাতায়। কেন? ওখানে নিয়ে যাওয়ার কি সে দরকার? কৈফত আমি তোকে দেবো না। তোরা দুজনে মিলে কি এখনো ঝগড়া করবি? আমি কলকাতায় চলে যাবো, এটা দাবাটার আপত্তি কিসের? আমি নিত্যানন্দকে কলকাতায় নিয়ে, তাতে তোর কি অসুবিধা আছে? কিছু আসলে করবি? আমি তোদের বাবা, আমি তোদের দুজনকেই সম্মতি দিচ্ছি। সুদীপ, তুই এখনই নিত্যানন্দকে নিয়ে কলকাতায় রওনা দে। মা, তুই রেডি হয়ে নে। পোড়া কপাল, আমাকে এই গ্রামেই পড়ে থাকতে হবে। আমার এই পোড়া কপালে ওই শহরের পুজো নেই। তার মানে কি বলছো বৌদি? তুমি এই শহরের পুজো ছেড়ে এই গ্রামে পড়ে থাকবে? পড়ে তো থাকতেই হবে। কপাল পোড়া একটা স্বামী জুটেছে কপালে, ও কি আমার কপালে কোনোদিনও সুখ দিয়েছে? প্রতি বছর টানতে টানতে পুজোর সময় এই গ্রামে নিয়ে আসে। হায় রে পোড়া কপাল আমার। কপালটা তোমার পুড়েনি, বরং তোমাকে বিয়ে করে আমারই কপালটা পুড়েছে। চুপ, একদম চুপ। তুমি আমার সাথে একদম কথা বলবে না। ও মা, আমি তোমার শ্বশুর মশাই, তোমার এত বড় স্পর্ধা আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার ছেলেকে অপমান করছো। ও যত অপমানই করুক, ওকে গ্রামেই থাকতে হবে। দেখেছো 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 কি অসহ্য একটা পুরুষ জীবনটা আমার কেমন জ্বালিয়ে দিল। দাদা তুই কি রে? তুই এভাবে বৌদির মনে কষ্ট দিবি? আমার কি আর সুখের কপাল? তুমিই থাকো এই গ্রামে, আমি থাকবো না। আর যদি থাকতেই হয় না, ওই শহরের মুখ আমি আর কোনোদিনও দেখবো না, এখানেই পড়ে থাকবো। আমি তো ভাবতেই পারছি না তুই কি করে এই গ্রামকে পছন্দ করছিস। আরে কি আছে এই গ্রামে? আছে রে বোন, আছে। এই গ্রামে কিছু আছে বলেই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে গিয়ে বীরভূমের মাটি বোলপুরেতে শান্তিনিকেতন তৈরি করেছিলেন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার
বাড়িয়ে লুটিয়ে যায় দোলাই রে আমার মন ভোলাই রে প্রাণ ছাড়া ওই রাঙা মাটির মন ভোলাই রে। আমার কিন্তু এখানে একদম ভালো লাগছে না। আরে ভালো না লাগাটাই তো স্বাভাবিক। তোমার দাদার কি যোগ্যতা আছে যে আমার ভালো লাগবে? তার চেয়ে বরং তোমার অনেক কিছু আছে। ইয়েস, আমার স্ট্যাটাস আছে, স্ট্যান্ডার্ড আছে, শিক্ষা আছে, বাবার প্রচুর বিষয় সম্পত্তি আছে। আর এটুকু না থাকলে তো সকলের সমান হয়ে যাব, তাই না? কিন্তু তুই কি জানিস লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার 1000 ভালো গুণগুলোকে নষ্ট করে দেয়। দাদা, আমি তোর কথা মানতে পারলাম না, প্লিজ তর্ক করিস না। তর্ক করে কথা বলছিস? তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করা উচিত, কারণ জিততে না পারলেও কিছু শিখতে পারা যায়। আর মূর্খের সাথে তর্ক করার অর্থ হলো নিজেকে মূর্খ প্রমাণিত করে মূর্খ। মাইনে দাদা, ড্যাডি, আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। না না, সবাই মিলে আমার মেয়েটাকে কেন এরকম করবে? তুই কোনো চিন্তা করিস না মা, আমি সবাইকে বকে দেবো। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি কাউকে কিছু বলি না, নইলে না সবাইকে একদম বুঝিয়ে দিতাম। হ্যালো, হ্যাঁ, আমি এক্ষুনি বের হচ্ছি। নিশ্চয়ই কোনো বন্ধু কলকাতা থেকে ফোন করেছে। তুই রেডি হয়ে নে মা, আমি ড্রাইভারকে গাড়িটা বার করতে বলছি। কিশোরী, কিশোরী। আমি কিন্তু বুঝেছি তুমি কেন কলকাতায় যাচ্ছ ঠাকুরজি। তুমিই আমাকে বলেছিলে ওই দুটো ছেলে তোমার পিছনে ঘুর 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 করছে, দীপঙ্কর আর রকি। শোনো ঠাকুরজি, বেছে নাও, ভালো করে বেছে নাও কে তোমার স্বামী হওয়ার উপযুক্ত। আমার মতো কপালটা যেন পুড়িও না। ওই যাকে তাকে স্বামীর আসনে বসিয়ে জীবনটাকে নষ্ট করো না। কোনো মুখ পোড়ার কথা শুনবে না, নিজে যা ভালো বুঝবে তাই করবে। আমি তোমার সঙ্গে আছি। একটা কথা মনে রেখো, মেয়েদের জীবনে স্বামী যদি নিজের মনের মতো না হয় না, সে কপাল পুড়বেই। তাই বলছি, ভালো করে বেছে নাও কে তোমার জীবনে শান্তি এনে দেবে। ওই দীপঙ্কর নাকি রকি? রকি নাকি দীপঙ্কর? বাই, কথাটা মনে রেখো। রকি নাকি দীপঙ্কর? দীপঙ্কর নাকি রকি? দুজনেই আমার কলেজের বন্ধু, দুজনকেই আমি ভালোবাসি। কিন্তু রকিকে যদি বিয়ে করি না, ও আমাকে স্বাধীনতা দেবে না। তাই বিয়েটা আমি রেজিস্ট্রি করে ওই দীপঙ্করকেই করব, আর সারা জীবন আনন্দ উপভোগ করব। একদম একদম ঠিক বলেছো ভাগ্নে, জীবনে স্বাধীনতা চাই। আরে ভাগ্নে, তুমি হচ্ছে স্বাধীন চেতা মেয়ে, কেন পুরুষ মানুষের খেলার পুতুল হয়ে থাকবে? নিজের ইচ্ছে মতো চলবে, যা খুশি তাই করবে, জীবনটা আনন্দ করে ফুর্তি করে কাটিয়ে দেবে। আরে বাবা, জীবনটা কদিনের, আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। বাবু, তুমি গ্রামের মানুষ হলেও কত মডার্ন, আরে কত হ্যান্ডসাম। আরে ভাগ্নি, আজকালকার দিনে মডার্ন না হলে হবে? ওই তোমার ড্যাডি মানে আমার জামাইবাবুর মতো লোক হলে কবে গ্রামের বিষয় সম্পত্তি লোকে লুটে পুটে খেয়ে নিত। আমি আগলে রেখেছি বলে এখনো বজায় আছে। নইলে ভাবো ভাবো ভাগ্নি, ভাবো, প্রতি বছর দুর্গাপুজোয় গ্রামে এসে দুর্গাপুজো করে গ্রামের সমস্ত মানুষকে খাইয়ে অনুষ্ঠান করে এত টাকা খরচ করার কোনো যুক্তি আছে? নেই তো, একদম নেই। আমি ড্যাডিকে বলবো এখানকার যত বিষয় সম্পত্তি আছে সেগুলো নিয়ে যাতে কোনো আলোচনা তোমার সাথে না করে। তাহলে তুমি দেখবে ভাগ্নি, এই গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি আমি একবারে বুক দিয়ে আগলে রাখবো। ওই তোমার দাদা মানে আমার ভাগ্নে সুদীপ, ওই সুদীপ না যেটা বুদ্ধিহীন বোকা পাঠা, কিন্তু ওর বৌদিটা কিন্তু খুব চালাক, নিজেরটা খুব ভালো বোঝে। তুমি দেখবে ভাগ্নি, তোমার ওই বৌদি তোমার দাদাকে হাত করে এই গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি একেবারে নিজের করে নেবে। কি বলছো বাবু? ঠিক বলছি ভাগ্নি, ঠিক বলছি, আমি একদম ঠিক বলছি। তুমি দেখবে তোমার ওই বৌদি তোমার দাদাকে হাত করে গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি একবারে নিজের দখলে নিয়ে নেবে। হ্যাঁ, তাই তুমি দেখছো না ভাগ্নি, এখন থেকে তোমার দাদা সুর তুলেছে যে গ্রামের থেকে ভালো আর কিছু হয় না।
তুমি দেখবে ওরা দুজন এই গ্রামেই ডেরা নেবে। বাবু তুমি ওদেরকে এখান থেকে তাড়াও, নয়তো সব সম্পত্তি যে হাতছাড়া হয়ে যাবে। আরে ভাগ্নি তুমি চিন্তা করছো কেন? আমি আছি, তোমার চিন্তা কিসে? দেখছি দেখছি ভাগ্নি দেখছি ওদের দুজনকে কি করে এই গ্রাম থেকে তাড়ানো যায়। বাবু তুমি আমায় দেখবে আর আমি তোমায় দেখব। সেই ভালো। এই নাও। না 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 ভাগ্নি, আমি নই আমি নই আমি নই, এখন থেকে তোমাকে দেখবে ওই দীপঙ্কর। শোনো ভাগ্নি, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি কলকাতায় গিয়ে দীপঙ্করকে বিয়ে করে ফেলো, আর আমি কলকাতায় গিয়ে তোমাদের দুজনের বিয়ের রেজিস্ট্রির ব্যবস্থাটা করে দেবো, কেমন? কেউ বাবু তুমি তাড়াতাড়ি পুজো মিটিয়ে কলকাতা চলে এসো। তুমি নিজে দাঁড়িয়ে থেকে সাক্ষীতে সই করে আমার সাথে দীপঙ্কর রেজিস্ট্রিটা করিয়ে দেবে। একদম। ওকে বাবু? ওই বাবু আমার মিষ্টি বাবু। আরে হেসে নাও, তবে জীবন ভর না। আমি হাসতে হাসতে ছুরি চালাবো। জামাই বাবুর পুরো বিষয় সম্পত্তিটা আমার চাই। তাই তো ভাগ্নি মলিকে হাত করে এই গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি দখলে নেব আমি। আমার নাম বেচারাম রায়, আমি সম্পত্তি বেচে খাই। বাপের সম্পত্তি বেচে খেয়েছি, এবার ওই জামাই বাবুর বিষয় সম্পত্তিটা আমি একেবারে বিক্রি করে দেব। আরে বাবা, ও সৎ পথে থেকে আমি মরবো না, অসৎ পথে থেকে সারা জীবন ফুর্তি করে কাটাবো। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। বেচারাম, হঠাৎ তোমার মনে এত আনন্দ, ব্যাপারটা কি? হবে না হবে না জামাইবাবু, হবে না। আচ্ছা জামাইবাবু আপনি বলুন, আপনি বলুন, আপনি প্রতি বছর দুর্গাপুজোয় গ্রামে এসে দুর্গাপুজো করছেন, গ্রামের সমস্ত মানুষকে খাওয়াচ্ছেন, অনুষ্ঠান করছেন, গ্রামের সবাই আনন্দ করছে, আর আমি আপনার একমাত্র শালাবাবু হয়ে আনন্দ করব না, তাই কখনো হয়? কিন্তু শালাবাবু, হ্যাঁ? তোমার এই হাসির পেছনে আমার কান্না লুকিয়ে নেই তো। হ্যাঁ, আমি তোমাকে প্রচুর বিশ্বাস করে বিশাল সম্পত্তি তোমার দায়িত্বে রেখেছি। ভাববেন না জামাই, ভাববেন না, আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না, আমাকে নিয়ে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। জামাইবাবু আপনি এখন থেকে ভাবুন আপনার ওই ছেলে মেয়েকে নিয়ে। হ্যাঁ শুনুন শুনুন, আপনার ছেলে মানে আমার ভাগ্নে সুদীপ, সে কিন্তু শিলার সঙ্গে যুক্তি করেছে আপনার গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি একেবারে বিক্রি করে দেওয়ার। হ্যাঁ জামাইবাবু, ওই শিলা কিন্তু সুদীপকে একেবারে কবজা করে ফেলেছে। বলছো কি বেচারাম? না 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 না, আমি এ হতে দেবো না। কোন দিকটা বলি, কোন দিকটা আপনি সামলাবেন বলুন তো জামাইবাবু? আচ্ছা জামাইবাবু, আপনার তো বয়স হয়েছে নাকি? এই বয়সে আপনি একা সব কিছু সামলে উঠতে পারবেন? পারবেন না জামাইবাবু, পারবেন না। তবে চিন্তা করবেন না, আমি আছি, আমি আপনার একমাত্র শালাবাবু হয়ে সব ঠিকঠাক সামলে নেব। হ্যাঁ শুনুন জামাইবাবু, যেমন হয়েছে আপনার ছেলে, ঠিক তেমনি হয়েছে আপনার মেয়ে। কেন, আমার মেয়ে মলি আবার কি করেছে? জানেন না? আপনি জানেন না, খোঁজ খবরও রাখেন না। আচ্ছা জামাইবাবু, আপনি কেমন বাবা বলুন তো? বাবা হয়ে আপনার একমাত্র মেয়ে মলির খোঁজ খবরটা রাখেন না? মলি কোথায় যাচ্ছে, কি করছে? কিন্তু আমাকে দেখুন, আমি আপনার একমাত্র শালাবাবু হয়ে আপনার মেয়ের খোঁজ খবরটা আগের থেকে নিয়ে রেখেছি। হ্যাঁ জামাইবাবু শুনুন, আপনার ওই একমাত্র আদরের মেয়ে মলি ওই কলকাতায় একটা ছোঁড়ার প্রেমে ফেসেছে। হ্যাঁ জামাইবাবু, খুব তাড়াতাড়ি ওরা থেকে রেজিস্ট্রি করে বিয়ে করবে। আরে খোঁজ খবর নিন জামাইবাবু, খোঁজ খবর নিন, ওই ছোঁয়াটা সম্বন্ধে আপনি ভালো করে। ও আপনি তো আবার খোঁজ খবর নিতে পারবেন না, তবে চিন্তা করবেন না, আমি আছি, আমি আপনার একমাত্র শালাবাবু হয়ে আগের থেকেই ওই ছোঁয়াটা সম্বন্ধে খোঁজ খবর নিয়েই রেখেছি। হ্যাঁ শুনুন জামাইবাবু, ওই ছোঁয়াটা হচ্ছে একটা বিধবা মায়ের সন্তান, মা ছাড়া কিচ্ছু বোঝে না। বোঝে না আমার বড় ছেলে দীপঙ্কর মা ছাড়া কিচ্ছু বোঝে না। পাগল ছেলে আমার, সারাক্ষণ শুধু মা মা মা। মা, এই। ও আমার মা, মা, ও আমার মা, মা, ও আমার মা, মা, ও আমার মা।
অনেক জলাশয় বুকে আগলে রাখে কারিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আবার কাটিয়ে দেব তোমায় দেখে মা ও আমার মা ও আমার মা মা ও আমার মা মা ও আমার মা। তা হ্যাঁ রে বাবা, হ্যাঁ? এই বয়সেও কি তুই ছেলে মানুষই করবি? কেন বলো তো? মায়ের আঁচলের গন্ধ ছেড়ে এবার যেত না 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 মা, কোনো নেগেটিভ কথা কিন্তু চলবে না। হ্যাঁ, হাজার তারার মধ্যে তুমি তো আমার মনের আকাশে নক্ষত্র। ওমা তাই? হ্যাঁ, তোমার তুলনা শুধু তুমি মা। সত্যি? হ্যাঁ মা। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারি আঁখেতে তারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারি আঁখেতে তারা যে তুই। খুশি হয় মন মোর তোকে দেখে, দূর নীলে আলোরে সারা যে তুই। খুশি হয় মন মোর তোকে দেখে, দূর নীলে আলোরে সারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারি আঁখেতে তারা যে তুই, আমারি আঁখেতে তারা যে তুই, আমারি আঁখেতে তারা যে তুই। ও সত্যি মা, বিশ্বাস করো, এতদিন পর কলকাতা থেকে এসে তোমাকে পেয়ে মনে হচ্ছে আমি আমার বাড়িতে না, স্বর্গে চলে এসেছি। হ্যাঁ, আর সেই স্বর্গের দেবী রূপে তোমাকে আমি একটু ভক্তি ভরে পুজো করি মা। পাগল ছেলে তুমি একটু আমার। উপরে উঠে দাঁড়াও না, একটু তো পারি না একটু রে কষ্ট বাবা। করে দাঁড়াও, একটু কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জানিস বাবা, আজ আর আমার কোনো অভাব নেই, মনের সব আশা তুই মিটিয়ে দিয়েছিস। কিন্তু আজই আমি আবার কলকাতা চলে যাচ্ছি, তোমার মন খারাপ করছে না? হ্যাঁ কেন মা বলো? আচ্ছা তুমি চুপ করে গেলে কি করে হবে বলো তো? ও মা, এটা কি আবার বলার অপেক্ষায় রাখে? 7 দিন হলো ছুটিতে তুই বাড়ি এসেছিস, আমরা কত আনন্দ করলাম বলতো, একসাথে খাওয়া দাওয়া হাসি গল্প করলাম। আর তুই চলে গেলে ওইগুলোই তো সব মনে পড়বে নাকি? এই দেখো, আচ্ছা মন খারাপ করলে চলবে বলো তো মা? হ্যাঁ, আমি যদি উপার্জন করার জন্য বাড়ির বাইরে না যাই তাহলে সংসারটা চলবে কি করে? আর তাছাড়া কলকাতা কত দূরে, তুমি শুধু আমাকে একবার ফোন করবে, দেখবে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো নদী নালা পার হয়ে ঠিক তোমার সামনে এসে দাঁড়াবো। আমি জানি বাবা, তুই আমার সেই বিদ্যাসাগর। বিদ্যা বুদ্ধিতে তোর মতো কজন আছে শুনি? আরে বাবা, লেখাপড়া শিখে যদি চাকরি না করতিস তাহলে তোমাদের পথেই বসতে হতো। এরপর তোর ভাই শুভঙ্করের একটা চাকরি হয়ে গেলে আমার শান্তি। দাদা, ওই তো তোর ভাই শুভ আসছে। ও বাবা, দেখ নিশ্চয়ই কোনো ভালো খবর আছে জানিস? ভালো খবর না হলে এভাবে হ্যাঁ রে বাবা, চেঁচাতে বলো তো। নিশ্চয়ই। দাদা, একটা দারুণ খবর আছে। হ্যাঁ? আমার ইন্টারভিউ আজকে দারুণ হয়েছে। ও মা, তার মানে চাকরিটা এবার তোর হয়ে যাবে তাই তো? মা, যে আমি ইন্টারভিউ দিয়েছি তাতে চাকরি না পাওয়ার কোনো উপায় নেই। না না, আজকাল শুধু ভালো পরীক্ষা দিলেই চাকরি হয় না রে ভাই, ওপর মহলে মামা মেশোর হাত থাকা চাই, নালে পকেটে ভালো টাকা। আসলে যুগটাই তো হয়ে গেছে এখন ব্যাকিং ঘুষিং এর যুগ। তবে এখন अच्छे দিন আসছে, তাই তুই একদম চিন্তা করিস না, একদম কোনো চিন্তা করবি না। মায়ের আশীর্বাদ যখন আমাদের সঙ্গে আছে তখন দেখবি তোর চাকরিটা হবেই হবে। মা, তোমার মনে আছে আমার ইন্টারভিউ দিন তোমার আশীর্বাদ নিয়ে গেছিলাম, আর তোমার আশীর্বাদে আমার চাকরিটা হয়ে গেছিল। ও বাবা, শোন না কি বলছি। না, বলছিলাম কি, সময় নষ্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়, নইলে যাবার ট্রেনটাই পাবি না। এ বাবা,
বাবা এতক্ষণ বললে কেন? মজা দেখছো? এই খেয়াল রাখবি, চললাম। ও বাপি, ও শোনা, শোন না কি বলছিলাম। না মানে বলছিলাম কি জানিস তো, ওই স্টেশন পর্যন্ত এতটা রাস্তা হেঁটে যাবি না সোনা, টোটো কিংবা অটো একটা ধরে নিস। ও হাঁটতে আমার কোনো অসুবিধা হয় না বা, তাছাড়া ওইটুকু টাকা যদি বাঁচাতে পারি একটু হলেও তো সংসারের কাজে লাগবে, তাই না? লক্ষ্মী সোনা আমার। আচ্ছা মা, তুমি বারবার দাদাকে কেন পেছনে ডাকছো বলো তো? না রে ভাই, মা পেছন থেকে ডাকলে কিছু খারাপ হয় না, বরং ভালোই হয়। কেন বলতো? কেন? আরে ওই যে কথায় আছে না, ভরাচ্ছে শূন্য ভালো যদি ভরতে যায়, আগে যে পিছু ধায় যদি ডাকে মা। মায়ের আশিস মাথায় নিয়ে পথ চলবি ভাই, দেখবি বিপদ দুঃখ কষ্ট তোর জীবনে নাই। মায়ের আশিস মাথায় নিয়ে পথ চলবি ভাই, দেখবি বিপদ দুঃখ কষ্ট তোর জীবনে নাই। টিপু, মা, ও আমার মা, মা, ও আমার মা। দুর্গা 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 দুর্গা। দাদা কিন্তু তোমাকে ছাড়া একদম কিচ্ছু বোঝে না। এরকম মাতৃভক্ত সন্তান পৃথিবীতে একেবারে বিরল। কিন্তু মা, আমি কিন্তু দাদার মতো একেবারে হতে পারবো না, এটা আগে থেকে বলে দিলাম। পরে বলবে না আমায়। আরে বাবা, তুই ওকে আমাকে কম ভক্তি শ্রদ্ধা করিস? দীপু মুখে প্রকাশ করে আর তুই করিস না। কিন্তু বৌদি, তোমার থেকে ভালোবাসার ভাগ কেড়ে নেওয়ার জন্য বাইরে একজনকে দাঁড় করিয়ে কে? রেখেছি। কার কথা বলছো ঠাকুরপো? পায়ে আলতা, পায়ে আলতা? সেটিতে সিঁদুর পরে লাল বেনারসিতে সর্বাঙ্গ ঢেকে সানায়ের সুরে যে একদিন তোমার বাড়িতে পা ফেলে তোমার ঠাকুর ঘরে ঢুকে লক্ষ্মীর ঘর মাথায় নেবে, সে? কি বলছো কি কাকা? কি কার কথা বলছো কিছুই বুঝে উঠতে পারছি না। এ দেখো মা, দেখো মাও বুঝতে পারছে না। কে সে? নামটা বলো তো, কে? এ তোর বাবা, অর্থাৎ আমার দাদা। তিনি তার মৃত্যুকালে তার বন্ধু শচীন দাকে কথা দিয়েছিলেন, তোমার মেয়ে মিনতি আমার বড় ছেলের বউ হবে। এই আমি কথা দিলাম। তার মানে মিনতি। ও মনে পড়েছে, মনে পড়েছে। তোমার দাদার বন্ধু শচীন তার মেয়ে মিনতি। কোথায় কোথায় মিনতিকে দাঁড় করে রেখেছিস? ও ঠাকুরপো, আমি যে খুব শীঘ্রই ওকে এ বাড়ির গৃহলক্ষ্মী করে নিয়ে আসবো গো। যাও বৌদি যাও, হবু বৌমাকে বুকে করে ঘরে নিয়ে এসো। মা লক্ষ্মী যে বাইরে দাঁড়িয়ে আছে। যেতে হবে না কাকাবাবু, আমি বাইরে না দাঁড়িয়ে থেকে নিজেই বাড়ির ভেতরে চলে এলাম। মা, প্রণাম দিন মা। আরে কোনো ব্যাপার না, নিজের বাড়িতে আসবে, এতে এত লজ্জা পাওয়ার কি আছে? কিন্তু সব লজ্জার মাথা খেয়ে মিনতি আজ আমার সঙ্গে আসতে বাধ্য হয়েছে। আমিও সব জেনে বুঝে মিনতিকে আমার সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে এলাম। জানি না কি হবে। কেন? কি হয়েছে ঠাকুরপো? আমি বলছি, আপনারা শুনুন। অনেক ছোটবেলায় তো বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে কাকার কাছে মানুষ। সেই কাকা আমাকে আর বাড়িতে ঠাঁই দেয়নি, বিনা অপরাধে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে। সেই জন্যই তো মিনতিকে আমার সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে এলাম। হতভাগী মেয়েটা রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে ছুটছিল, তা না হলে হয়তো মনের দুঃখে। ভালো করেছো, খুব ভালো করেছো ঠাকুরপো। তোমার দাদা আজ না থাকলেও তুমি এ বাড়ির গার্জেন। অতএব তুমি যখন তোমার দাদার পছন্দের পাত্রী মিনতিকে এ বাড়িতে নিয়ে এসেছো, তখন ও আজ থেকে এ বাড়িতেই থাকবে, আর ওকে কোথাও যেতে হবে না। কিন্তু বিয়ের আগে কোন পরিচয়ে বাড়িতে থাকবো মা? কেন? আমার মেয়ে হয়ে আমার কাছে থাকবে। তাছাড়া আমার বড় ছেলে দীপঙ্কর চাকরির সুবাদে কলকাতায় থাকে। আজই দীপু কলকাতায় চলে গেল। শোনো মা, আগামী যে বিয়ের দিনটা আছে, সেই বিয়ের দিনে তুমি আমার বড় ছেলের হাতে সিঁদুর পরবে। আজই আমার দীপঙ্করকে ফোন করে ডেকে আরে নিচ্ছি। মা, খুব ভালো কথা, কিন্তু এত তাড়াহুড়ো করে কম সময়ের মধ্যে পেয়ে আয়োজনটা কি করে করবো? আরে বাবা, কোনো কিছুই করতে হবে না। মা বিশালাক্ষীর পায়ে ছোঁয়ানো সিঁদুর তো রয়েছে, সেই সিঁদুর পরিয়ে মিনতিকে আমি আমার বাড়ির বউ করব। মেয়েদের মূল্যবান অলংকার হলো শাখা আর সিঁদুর। যে সিঁদুর সিঁথিতে পড়লে মেয়েদের অতি সুন্দর লাগে, সেই সিঁদুর পরিয়ে বৌমাকে আমি ঘরে তুলব। ও মা, কি মা খুশি তো? কেন খুশি হব না মা? সিঁদুরের মূল্য আমি দেব না? বিনা সিঁদুরে ভারী ভারী সোনার গয়না পরলেও তাকে বাড়ির গৃহলক্ষ্মী করে মানা যায় না, কিন্তু গয়না ছাড়া
শুধু সিঁদুর সিঁথিতে থাকলে তাকে বাড়ি গৃহবধূ করে মানা যায়। আমি সেই সিঁদুর পরা বৌমা হতে চাই মা। সেই সিঁদুর সিঁথিতে পড়ে আমি সারা জীবন আপনার ছেলের মঙ্গল কামনা করব মা, মঙ্গল কামনা করব। হ্যাঁ ও ঠাকুর বলো বৌদি। এ তুমি কাকে বাড়িতে নিয়ে এসেছো? শুভ, ও শুভ, তোর বাবা কাকে এ বাড়ির বউ করার প্রতিশ্রুতি দিয়ে গেছে রে। ওকে দেখে এই যুগের মেয়েদের শিক্ষা হবে, আজকালকার মেয়েরা ওকে দেখে শিখবে, বুঝবে সিঁদুরের মর্যাদা। কিন্তু দীপঙ্কর মানে আমাদের দীপু কি জানে ওর বাবা মিনতির সঙ্গে বিয়ের কথা না দিয়ে না, গেছে? দীপুকে বিয়ের ব্যাপারে আমি কোনো কথাই বলিনি। তাছাড়া দীপুর প্রতি আমার বিশ্বাস আছে, ওকে যা বলবো আমার কথা ঠিক তাই শুনবে। তাই তো বিয়ের ব্যাপারে ওকে আমি কোনো কথাই বলিনি। তাছাড়া ওর ইচ্ছা শুভ ভালো চাকরি পাক, ঘর বাড়ি তৈরি করুক, তারপর তো বিয়ে। আরে বাবা, ওর কথা শুনে বিয়ে তো আর ফেলে রাখলে চলবে তা না। তো ঠিকই কথা মার, এই বৌদির মুখে হাসি ফোটাতে বিয়েটা তো আর ফেলে রাখা চলবে না, চটপট ছেড়ে ফেলতে হবে। ও মা, এখন থেকে ওর পেছনে লেগে গেলি তো? লাগতে দাও বৌদি, লাগতে দাও। আমিও কিন্তু তোমার পিছনে কম লাগেনি। মনে আছে বৌদি, তুমি যেদিন প্রথম নতুন বউ হয়ে আমাদের বাড়িতে এলে, আমি তোমার ওই কুল গাছ থেকে কুল ডাল ভেঙে নিয়ে বাঁধতে গিয়েছিলাম। মনে আছে, সব মনে আছে, কিন্তু সেসব কথা মনে করে সময় নষ্ট করলে তো চলবে না। তাড়াতাড়ি প্যান্ডেল ভাড়া করতে বেরিয়ে পড়ো। রাঁধুনি ঠাকুর, পুরোহিত, নাপিতকে বলে এসো, যেটুকু না হলে নয় সেইটুকুই বিয়ের আয়োজন করতে হবে। হবে হবে, সব হবে। দেখেছো দেখেছো, এই সমস্ত কথাবার্তা শুনে আমার বৌদির মুখটা একবার লজ্জায় রাঙা হয়ে গেছে। আরে বাবা, দেখে তো মনে হচ্ছে বিয়েটা আজকে করলে বেশি ভালো হতো। কি গো তোমরা? আরে কোনো চিন্তা করো না বৌদি, বিয়ের অ্যারেঞ্জমেন্টটা ওই যাই হোক না কেন, বিয়ের বাসর রাত আমি জমিয়ে দেবো। কি করে জানো? কি করে? আসছে সীতারামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতারামচন্দ্র বাজবে রে সানাই, আনন্দে নাই রে সীমা আমি সীতার ভাই, আনন্দে নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো হো। সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাস, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাস, এতদিনে শোনা গেল ঘরে খুশির বাঁশি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে সামনে, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে সামনে, চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি, চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি। আসছে সীতারামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতারামচন্দ্র বাজবে রে সানাই, আনন্দে নাই রে সীমা আমি সীতার ভাই, আনন্দে নাই রে সীমা আমি সীতার ভাই। চলো চলো মা, চলো। আপাতত তুমি আমার ঘরে আমার মেয়ে হয়ে থাকবে। চলো। হ্যাঁ, তারপরে মায়ের ঘর ছেড়ে কোনো একদিন ওই দূরে স্বামীর ঘরে চলে যাবে। আহ, শুভ, কি হচ্ছেটা কি? শোনো মা, ওর কথায় তুমি কিছু মনে করো না। আমি তো মা, আমি তোমার সাথেই আছি। তাই তো সব দুঃখ ভুলে তুমি নিজেকে এবারের পুত্রবধূ ভেবে আনন্দ করো মা, আনন্দ করো, আনন্দ করো। আজ আমার চেয়ে খুশি কেউ নয় মা। রাতের পর যেমন ভোরের সূর্য ওঠে, দুঃখের পর যেমন সুখ আসে, তেমনি অনেক জ্বালা যন্ত্রণার পর আজ এই শুষ্ক মরুভূমিতে আমি একটু জল পেলাম। ঈশ্বর যেমন অন্ধকার কাটিয়ে ভোরের আলো জেলে দেন, তেমনি আপনারা আমার অন্ধকারময় জীবনে ভোরের আলো জেলে দিয়েছেন। শুধু আশীর্বাদ করুন আমি যেন এই সংসারে স্বর্গ রচনা করতে পারি। আজ আমার জীবন প্রদীপটা নিভিয়ে দেওয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম, সেখান থেকে যখন ফিরিয়ে এনেছেন আমি এই সংসারের জন্য জীবন দিয়ে দেব।
তবে একটা কথা, আপনার ছেলে আমাকে মেনে নেবে তো? মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জীবন যন্ত্রণায় চলে পুড়ে মরতে হবে না তো? সেই যন্ত্রণার চেয়ে আত্মহত্যা ছিল অনেক ভালো। না মা না, আমি মা, আমার উপর এইটুকু ভরসা রাখো মা। আমার ছেলে আমার কথার বিন্দু মাত্র নড়চড় করবে না। তাই তো তোমার জীবনের হাসি, আনন্দ, সুখ সব তুমি আমার উপর ছেড়ে দাও মা। ফুলের মালার বদলে শঙ্খধ্বনি সিঁদুর দানের পবিত্রতা বজায় থাকবে। আমি তোমাকে কথা দিলাম মা, আর কোনো দুশ্চিন্তা নয়। চলো চলো মা, চলো 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 মা, চলো ঠাকুর ঘরে চলো। ঠাকুর ঘরে গিয়ে আমি ঠাকুরকে বলি, জীবনের ওসার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের ওসার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। আনন্দ করতে হবে, আনন্দ চুটিয়ে আনন্দ করতে হবে। খুব তাড়াতাড়ি আমার বন্ধু দীপঙ্করের বিয়ে, যদিও বিয়েটা হবে রেজিস্টার করে, কিন্তু পার্টিটা হবে জোরালো। দীপঙ্কর সাথে মলির বিয়ের রিসেপশনে নাচতে হবে, মডার্ন গান গাইতে হবে। আরে আমাকে দেখে যতটা খুশি মনে হচ্ছে আমি ততটাও খুশি নই। আর নয় মলি, ইয়েস ইয়েস মলে, মলে আর আমি দুজনে কলেজের লাইফ থেকে মেলামেশা করছি। আসলে আমি মলি আর দীপঙ্কর তিনজনে অভিনয় হৃদয়ের বন্ধু। ওই মলে আমার সাথে হয়ে লোড করলো, লাইফ পার্টনার হিসেবে পছন্দ করেছে ওই সরল সাধারণ গায়া দীপঙ্করকে। একদম ঠিক কথা। আসলে আমি নিজে চঞ্চল তো, তাই শান্ত ছেলে আমার খুব পছন্দ। কারণটা জানতে পারি? আর দুজনে মানে স্বামী স্ত্রী উভয় যদি চঞ্চল হয় তাহলে তো সংসার টিকবে না। ও তাই যদি চুটিয়ে সংসার করতে পারো সেই জন্য ওই দীপঙ্করকে পছন্দ করছো। ভেরি গুড আইডিয়া। আরে পছন্দ করলে কি হবে, ওই দীপঙ্কর তো এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হচ্ছে না। ওকে যখনই বলি বিয়ের কথা তখনই বলে আগে মাকে জানাই। আরে ও তো আমাদের ব্যাপারটা ওর মাকে জানাইনি। একদম একদম ঠিক সময় এসে গেছি। আর এসে যেটু গন্ধ পাচ্ছি তাতে মনে হচ্ছে আমার ভাগ্নি মলির বিয়ের আলোচনা চলছে।
আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। শোনো ভাগ্নি, প্রেম যখন তুমি দীপঙ্করের সঙ্গে করেছো তখন বিয়েটাও তাড়াতাড়ি করে ফেলা উচিত। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু ওই দীপঙ্কর সে তো এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হচ্ছে না মামা বাবু। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। বলি রাজি কি তুমি করাবে? রাজি কি তুমি করাবে? আরে বাবা, রাজি করাবে তোমার ভাগ্নি মলি। কি ভাগ্নি, পারবে না রাজি করতে? পারছি না তো মামু, কিছুতেই রাজি হচ্ছে না। হেসে নাও, তবে জীবন ভর নয়। শোনো ভাগ্নি, তোমাকে কাঁদতে হবে। কি বলছো মামু, আমাকে কাঁদতে হবে? অবশ্যই অবশ্যই, ওই দীপঙ্করকে বিয়ে করতে হলে তোমাকে প্রচুর কাঁদতে হবে। কেন ওকে কাঁদতে হবে কেন? আরে বাবা, তোমরা জানো না বোঝো না বলেই তো আমি গ্রাম থেকে কলকাতায় চলে এলাম। অবশ্য আমার ভাগ্নি আমাকে আসতে বলেছে। তা হ্যাঁ, আমি তো তোমাদের বাড়ির ঠিকানাটা মামুকে দিলাম, যাতে মামু এসে খুব ভালো একটা বুদ্ধি দিতে পারে। আরে খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কিছু কিছু ক্ষেত্রে বড়দের বুদ্ধি নিতে হয়। আর এই বুদ্ধি দেবো বলে আমি চলে এলাম। আর শোনো ভাগ্নি, আমার বুদ্ধি নিয়ে দীপঙ্করকে বিয়ে করতে হলে তোমাকে কিন্তু প্রচুর কাঁদতে হবে। কি ভাগ্নি, পারবে না? পারবে না? আচ্ছা দেখো দেখো ভাগ্নি, দেখো ওই সতী সাবিত্রী সত্যবানকে পাওয়ার জন্য কেঁদেছিল। কেঁদেছিল কিনা বলো? তারপর লায়লা মজনুকে পাওয়ার জন্য কেঁদেছিল কিনা বলো? তারপর পুরাণের বই খুলে দেখো, ওই মহাসতী উমা শিব ঠাকুরকে পাওয়ার জন্য ওই দক্ষযজ্ঞ অনুষ্ঠানে দেহত্যাগ করেছিল। আর তুমি না কাঁদলে হবে? মলিকে কাঁদতে হবে কেন মামা বাবু? আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। শোনো, সারা জীবন হাসতে হলে একটু কাঁদতে হবে, বুঝেছো? কিন্তু আমার ভাগ্নিকে আমি ছোট থেকে দেখে আসছি, জানো ও ভাগ্নি কাঁদতে পারো না, কোনোদিন কাঁদতেই দেখিনি। তবে ভাগ্নি তুমি চিন্তা করো, তুমি একদম চিন্তা করো না, তোমাকে ওই অরিজিনাল কান্না কাঁদতে হবে না, তুমি শুধু ওই কান্নার অভিনয় করবে। অভিনয়? কিন্তু কিসের অভিনয় মামু? হারানোর অভিনয়, হতাশার অভিনয়, বিরোহিনীর অভিনয়। মানে ও আবার মানেটাও বুঝিয়ে বলতে হবে। শোনো শোনো ভাগ্নি, শোনো, তুমি এক কাজ করবে, তুমি না ভেতরে ভেতরে হাসবে কিন্তু ওপরে ওপরে কাঁদবে। কেমন, বুঝতে পারছো না? বুঝতে পারছো না কি করবে, তাই তো? এসো, আমি তোমার কানে কানে বলে দিচ্ছি তুমি কি করবে। বুঝে গেছো? এইটুকু পারবে না? আরে এইটুকু পারবো না তাই হয়? আমি এমন অভিনয় করব যে দীপঙ্কর তোমার কান্না থামাতে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আর তাতেও যদি রাজি না হয় তাহলে 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 আমি সুইসাইড করব। এই, সে কি আমি থাকতে সুইসাইড করবে? আরে তোর সুইসাইড নয়, ওকে সুইসাইডের ভয় দেখাবো। ও তাই বলো, তাই বলো। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। আরে ও ভাগ্নি, মরবে কোন দুঃখে? ব্যাপারটা ঠিক কি হলো আমি বুঝতে পারলাম না মামা বাবু। বুঝতে পারলে না, তাই তো? না। আরে বুঝবে, যখন নাটকটা হবে তখন সব বুঝবে। আচ্ছা মামু, হ্যাঁ? এই নাটকটা কি তোমাদের সবার সামনেই করতে হবে? অবশ্যই অবশ্যই, এই নাটকটা তোমাকে আমাদের সামনেই করতে হবে, কারণ এই নাটকে আমরা এক একটা চরিত্র হয়ে তোমাকে কিউ দেবো, কিউ। আরে তবেই তো তুমি সাকসেস হবে। এই চলো চলো চলো। আরে কোথায় যাবেন? আরে ওই দীপঙ্কর বাবা জীবনে চলো, দেরি করে না না যেতে হবে কেন? দীপুকে আমার বাড়িতে ডেকেছি। সরি একটু আসতে দেরি হয়ে গেল। আসলে অফিসে পর এতগুলো কাজ, তুই বুঝতে পারছিস নিশ্চয়ই। আরে না না, সে তো হতেই পারে। হ্যাঁ, তো বল আমাকে এখানে টাকার কারণটা কি বল? আরে কারণটা আমি না, তোকে মলি বলবি। মলি কাণ্ড বলো। আমার বলার ক্ষমতা আমার আর শরীরে নেই। ও ভগবান! কি হলো কি মলি, তোমার কি কিছু হয়েছে? মানে শরীর টরীর খারাপ? আরে শরীর খারাপ হতে যাবে কেন? তবে আমার তো মন খারাপ। এবার কি হবে দীপঙ্কর? এই দেখো, আমি না এখনো কিছু। আচ্ছা তুমি আগে বলো, তুমি কাঁদছো কেন? কাঁদবো না, কোনো কিছুর বিনিময় আমি যে তোমাকে হারাতে পারবো না। তুমি 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 আমাকে বাঁচাও দীপঙ্কর, তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো দীপঙ্কর। হ্যাঁ মলি, আসল কথাটা দীপুকে বলো। তুমি আমায় তাড়াতাড়ি বিয়ে করো দীপঙ্কর। মানে হঠাৎ কি হলো যে তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে? আমার ড্যাডি আমার জন্য পাত্র ঠিক করেছে। কামিং সানডে আমার আশীর্বাদ। ও এই ব্যাপার। তো তোমার ড্যাডি যখন ঠিক করেছে সেই ভালো পাত্রই ঠিক করেছে। না না, ভালো নয়। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। আপনি কে? আমি হচ্ছে মামা, আমি হচ্ছে মলির মামা, আর মলি হচ্ছে আমার একমাত্র স্নেহের ভাগ্নি। শোনো, ওই আমার জামাইবাবু যে ছেলেটার সঙ্গে আমার ভাগ্নির বিয়ে ঠিক করেছে, সেই ছেলেটা হচ্ছে একটা পাড় মাতাল। ওই জামাইবাবুকে টুপি পরিয়ে জামাইবাবুর সম্পত্তি ঝাড়ার লোভে আমার ভাগ্নিকে বিয়ে করতে চাইছে। তুমি ওকে তাড়াতাড়ি বিয়ে করে বাঁচাও ভাই। এই না বাবা জীবন। না মানে কি? দেখো, আমি মামা গুরুজন হয়ে হাত জোর করে তোমাকে অনুরোধ করছি, ওই মাতাল ছেলেটার হাত থেকে বাঁচাতে আমার ভাগ্নিকে তুমি তাড়াতাড়ি বিয়ে করো, তবে আমার ভাগ্নির মুখে হাসি ফুটবে। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। আগে আমাকে ব্যাপারটা ভালো করে বুঝতে দিন। বোঝার কিচ্ছু নেই।
আরে বোঝার কিছু নেই, তুই তো মলিকে ভালোবাসিস আর মলিও তোকে ভালোবাসি, তাই তোর উচিত তোদের ভালোবাসা বাঁচাতে ওকে তাদের বিয়ে করা। কিন্তু মা, মাকে কি বলবো? আরে বাবা, বিয়ে করে নিয়ে বলবি মা তোমার জন্য ঘরের লক্ষ্মী এনেছি, ব্যাস। ভালো মা হলে রাজি হয়ে যাবে। কিন্তু মা যদি রাগ করে, এই বিয়েটা মেনে না নেয়? আরে বাবা, যখন তুই মলির সাথে প্রেম করছিস তো আমাকে জিজ্ঞাসা করে প্রেম করা হচ্ছিল, বোকা বোকা কথা বলছিস কেন? আরে ও বাবা জীবন, ও বাবা জীবন, শোনো, আমি যতটুকু জেনেছি তুমি তোমার মাকে যা ভালোবাসো আর তোমার মা তোমাকে যা ভালোবাসে, তোমার মা এই বিয়েতে কোনো আপত্তি করবে না। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। আপনি হাসুন, হ্যাঁ? আমার হাসি আসছে না। ও। আর শুনুন, মাকে না জানিয়ে এই বিয়েটা আমি কখনোই করবো না। তাহলে 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 আমি সুইসাইড করব। মলি তুমি তো ভেঙে পড় না তো। ও বাবা জীবন, ছোট থেকে আমার ভাগ্নিকে দেখে আসছি বাবা জীবন। জানো বাবা জীবন, ও ছোট থেকে কোনো কিছু আশা না করলে, না পেলে সঙ্গে সঙ্গে সুইসাইড করতে যেত। সুইসাইড। কি মুশকিল, আপনার আমাকে একটু ভাবার সময় তো দেবেন। আরে মলিকে আত্মহত্যার হাত থেকে বাঁচাতে ওকে তাদের বিয়ে কর দীপঙ্কর। কিন্তু এই মুহূর্তে কোথায় কিভাবে বিয়েটা হবে আমার তো মাথাতেই যাচ্ছে না। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। আরে বাবা জীবন, তুমি চিন্তা করছো? তুমি কেন চিন্তা করছো? তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। আমি সব ব্যবস্থা করে এনেছি। আপনি সব ব্যবস্থা করে এনেছেন মানে? হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে এনেছি। হ্যাঁ, দেখবে। এই দেখো বাবা জীবন, এটা হচ্ছে রেজিস্ট্রি ফর্ম। এই রেজিস্ট্রি ফর্মটা উকিলকে দিয়ে ফিল আপ করে একেবারে রেডি করে নিয়ে এসছি। এখন তুমি আর আমার ভাগ্নি সই করবে, ব্যাস হয়ে যাবে বিয়ে। আপনি এটা এরকম- আমি মামা বাবা জীবন, তবে কাল নেমি মামা, শকুনি মামা নই। আমি খুব ভালো মামা। হ্যাঁ, বুঝলাম, কিন্তু ওর বাবাকে তো দরকার নেই, ওর বাবার কোনো দরকার নেই। আমি তো আছি, ওই সাক্ষীর জায়গায় গার্জিয়ান হিসেবে আমি সই করে দেবো। শোনো বাবা জীবন, আমার ভাগ্নির মুখে হাসি ফোটাতে আমি সব করতে রাজি, সব। দেখো বাবা জীবন, আমার ভাগ্নি কেমন ফুপিয়ে কাঁদছে। ও বাবা জীবন, পেন দিচ্ছি, সই করো, সই। হ্যাঁ, সই? হ্যাঁ, সই। আমি- হ্যাঁ, তুমি। না। আরে আর ভেবে লাভ নেই, তুই যেটা ভাবছিস সেটা হবে না। তোর মাকে তো আমি জানি, তোর সাথে কয়েকবার তোদের বাড়িতে গিয়েছি। আরে গিয়ে যা বুঝেছি তোর মা ওরা জীবন দূরের কথা, আরে খুব খুশি হবে। এই বলছিস? হ্যাঁ, এই মলিকে পেলে মা খুশি হবে? হ্যাঁ রে, খুশি না আর কি আছে? খুশি না আর কি আছে বলতো? মলি কত সুন্দর দেখতে। এই, কি বলছো কে? শুধু কি সুন্দর দেখতে? আমার ভাগ্নি কি শুধু সুন্দর দেখতে? তোমরা জানো আমার ভাগ্নির কত ভালো ভালো গুণ আছে। আমার এই সোনা ভাগ্নি যে সংসারে যাবে, সে সংসারে লক্ষ্মী বিরাজ করবে। কিরকম কিরকম আবার? হ্যাঁ, বলো ভাগ্নি, বলো। বিয়েটা হোক, সংসারটা করি, হ্যাঁ। তারপর তো বুঝতে পারবে আমার কত আনন্দ হচ্ছে জানো। সেই ছোট্টবেলা থেকে বাবার কাছে মানুষ, আমি না মাকে পাইনি। তাই তো। তাই দীপুর মা আমার শাশুড়ি মা হবে না, হবে আমার সেই মা যেই মা আমাকে নিজের মেয়ের মতো দেখবে। আরে আমি মায়ের সেবা করব, যত্ন করব। হ্যাঁ, কি বলছো মলি? তাহলে তো কোনো কথাই হবে না। হবে না, কোনো কথা হবে না। আরে ও ভাগ্নি, বলো তোমার আর কি স্বপ্ন আছে? আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। হ্যাঁ, আপনি চুপ করলে তো বলবে। এই, তুমি মামুকে ধমকিও না তো। মামু না তোমার মামা শ্বশুর। আচ্ছা, আমি কি তোমার বাড়িতে গিয়ে তোমার কাকাকে অপমান করতে পারবো? একদম ঠিক কথা বলেছো, খুব ভুলে গেছে, সরি। আসলে ওই যে উনি বারবার ওই কথাটা বলছেন না। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। আরে ও বাবা জীবন, তোমাদের হাসি মুখটাই আমি দেখতে চাই। আমি হ্যাঁ, তোমাদের সংসারে গিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে তুলবো। আরে বেশ, তাহলে তোর কোনো কথাই হয় না রে দীপঙ্কর। না, কিসের কথা? আর কোনো কথা কি নেই। রে, আর কি টেনশন হচ্ছে? টেনশন? না, কোনো টেনশন নেই। এই দেখো, আরে মলি তো তোকে সব পরিষ্কার বলে দিল। আমিও তাহলে পরিষ্কার করে তোদের সবাইকে জানিয়ে দিই, মলি যদি আমার বাড়িতে গিয়ে মাকে রাজি করাতে পারে, আমিও তবে রাজি। হিপ হিপ হুররে! একটাকে বন্দি হালে আজকে সুখ, সবাই মিলে করি আজ তারি আয়োজন। আমাদের কথা শুধু মনে রেখো, সুখে সংসার ঘরে সুখেতে। কি জ্বালায় পড়েছি। এখনো রেস্টই হলো না, বিয়ে হলো না, তার আগে আনন্দে একটা বেসুরো বেতালা গান গেয়ে বসলো। পারবে না গান গাইতে, উঠে পড়েছে ভোর রাখতে। আরে বাবা, আগে রেস্ট্রিটা হোক, বিয়েটা হোক, তারপর তো বিয়ের অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া হবে, গান বাজনা হবে। না, আগের থেকে লাফাতে শুরু করেছে। এই যত সব পাগল ছাগলগুলো আমার কপালে এসে ওঠে। ও বাবাজন, বসো বাবা, বসো।
গেছে, এবার ওই সাক্ষীর জায়গায় আমি সইটা করে দিই। ব্যাস হয়ে গেল বিয়ে। এ কি ভাই, ভাই কেন ফোন করছে এখন? হ্যাঁ ভাই বল। হ্যাঁ কি হচ্ছে? মায়ের শরীর খারাপ? আমি বাড়ি যাবো না বলছি, ওরে মাথা ঘুরে পড়ে গেছে মা। তোর ডাক্তার দেখ। আসি আসি, আমি এক্ষুনি আসি, এক্ষুনি আসি, এক্ষুনি। কি হবে বলি? কি কোনো অসুখ হয়ে গেছে? চলো চলো চলো, মাকে সেবা করে সুস্থ করে তুলতে হবে, চলো। না, এখন যাব না, আগে সুস্থ হোক তারপর যাব। তুমি বলে যে কাজ করো দীপঙ্কর, তুমি একা গিয়ে তোমার মাকে দেখে এসো। আরে তোমার অসুস্থ মা যদি আমায় দেখে আরো বেশি অসুস্থ হয়ে যায়, না 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 না। মলি, ফর্মে সই করার আগে তুমি আর এখনকার তুমি যে এক নও সেটা বুঝতে পারছি। জানি না যেটা করলাম সেটা ঠিক না ভুল। দীপঙ্কর, মলি, পৃথিবীতে সবচেয়ে দামি রুমালের নাম কি জানো? মায়ের আঁচল, যা সবচেয়ে মূল্যবান কিন্তু বিনামূল্যে পাওয়া যায়। তাই বিনামূল্যে পাওয়া যায় বলে মায়ের আঁচলকে অসম্মান করে বউয়ের আঁচল ধরে নিজেকে আর ভেরু অপমান করব না। যদিও এসব কথা বলার সময় পার হয়ে গেছে, তবুও বলি, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। তাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ মায়ের আঁচলের তলায় চললাম। তুমি থাকো তোমার এই জায়গায়, মাকে সুস্থ করতে আমি বাড়ি যাব। আর তারপর ভুলের অঙ্ক কষতে কষতে আমি আবার তোমার কাছে ফিরে আসব, কারণ খাতায় কলমে তুমি আমার বউ। দীপঙ্কর, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে